হ্যাঁ, আমিও যাচ্ছি। আমার জীবনের প্রথম ট্রিপ। এর আগে আমি কখনোই ঘোরাঘুরির উদ্দেশ্যে কোথাও যাইনি, কিন্তু অবশেষে সব বেড়াজাল আর খাঁচা থেকে বের হয়ে এবার আমি যেতে পারি। বন্ধুদের সাথে ট্রিপে যাওয়া নিয়ে প্ল্যান শুরু হয়েছিল সেই 2018-তে, ওই যে যখন ক্যাম্পাসে পা রেখেছিলাম সবাই, কিন্তু হয়নি। তাই এটা শুধু আমার প্রথম ট্রিপ না, আমাদের সবার একসাথে প্রথম ট্রিপ। যেহেতু আমার প্রথম, তাই আমি সব কিছুই অজানা রাখতে চেয়েছি। কোথায় যাব, কোথায় থাকবো, কী খাবো, কোনো কিছুই আমি আগে থেকে রিসার্চ করে আসিনি। ওরা যেখানে ঠিক করবে সেটাই। শুধু এটুকু জানতাম যে হ্যাঁ, কক্সবাজার যাচ্ছি। আর এটা জানতাম যে আমি পুরোটা জার্নি ধরে রাখার ট্রাই করব এই ছোট্ট ক্যামেরা ফ্রেমে। In this dark night, it's too hard for me to say now if the rays of hope will shine again someday, and if I might be spared as the tempest starts to swell. At this point, it's just too dark to tell. Was the stars guiding me to God's shores now? Was the devil set me drifting once more? Will these clouds ever lift and the map again reveal? আমি ঢাকা এসেছিলাম ট্রেনে, আর বাকিরা যে যার জায়গা থেকে বাসে করে। অর্ধেক রাস্তা বৃষ্টি দেখতে দেখতে আসার পর স্টেশনে নেমেও সেই একই বৃষ্টি। সময়টা ছিল অক্টোবরের শুরুতে। দ্বিধায় ছিলাম যে এই বৃষ্টিতে আসলেও কেমন হবে পুরো ট্রিপটা। জানি না আসলে জার্নিটা কেমন হবে, বৃষ্টির মধ্যে খুবই বাজে অবস্থা। একটা ভুল সিদ্ধান্ত ছিল এই আবহাওয়াতে জুতো পরে আসা, বাট ইটস ওকে। আর আপনারা কি খেয়াল করেছেন আমার কাছে দুইটা ব্যাগ কেন? অ্যাকচুয়ালি আমি কক্সবাজার থেকে আরেকটা ট্রিপে যাচ্ছি, বাট এটা এখন অবধি সবারই অজানা। আপনারা কি গেস করতে পারছেন এটা কোথায়? আমাদের ট্রেন ছিল কমলাপুর থেকে রাত 10:30টায়, কিন্তু ওই যে যা হয় সচরাচর, ট্রেন লেট। I am totally stood up. অবশেষে ট্রেন এয়ারপোর্ট আসতে আসতে বাজায় 11:50। কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা সো ট্রেন চলে আসছে, এখন ট্রেনে ওঠার পালা। বন্ধুরা আগেই চলে গেছে। দৌড়াও 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 বাচ্চারা দৌড়াও। এটা আমাদের না, আমাদেরটা হচ্ছে সামনে। ডিং ডিং। Hey guys, মেনু। দ্যাটস আওয়ার মেনু। হ্যাঁ, ট্রেন ছাড়ছে শেষ পর্যন্ত, ট্রেন ছাড়েই না। Hey guys, হ্যালো। দেড় ঘন্টা বিরতির পর হ্যাঁ, কিন্তু ওই সিটে না। আমি কিন্তু ওখানে বসতে হয় অল টাইম। না না, অল টাইম বসা লাগবে না, জাস্ট কক্সবাজার যাওয়া পর্যন্ত বসলেই হবে। তুই যেগুলা গিফট করছিস, ফয়সাল যেগুলো নিজে খরচ করছে ওগুলো হচ্ছে হিসাবের মধ্যে দিতে। টি-শার্টের টাকা এটা গিফট, এটাকে গিফট বলো কি বলছিলা বলো। গিফট, এগুলো তো গিফট। ক্যাপ কি এখন আমি পরে বসে থাকবো এর মধ্যে? এই ক্যাপ রেকর্ড রেখে দে। আরে দে, সবার একটা একটা আমার দরকার ছিল এই আজকে দিনের বেলায়। মাথা ধুলা বালি ভরে গেছে আমার। 2 জোড়া বললাম। এটাকে গিফট, ঠিক আছে টাকা দিতে। আর এই ছিল আমাদের ট্রিপের টি শার্ট, ফয়সাল ডিজাইন করছে। এয়ারপোর্ট বিরতি শেষে এবার আমাদের যাত্রা শুরুর পালা, সোজা কক্সবাজার। মাঝে শুধু চিটাগাঁয়ে কিছুক্ষণ বিরতি নেবে। যাত্রাপথের এক মুহূর্ত সময়ও যেন হেলায় যেতে না দিই। উপভোগ করতে চেয়েছি প্রতিটা মুহূর্ত। বিশেষ করে আমি জেগে থাকবো পুরো রাত, এক মুহূর্তের জন্যও চোখ মেলব না।
এমনটাই প্ল্যান। আমাদের রাতের খাবারের জন্য ছিল চিপস, চকলেট, পাউরুটি, কেক, পেয়ারা, খেজুর ও আর হজমি, যেটা আমাদের অনেক বড় একটা ভুল ছিল। কারোর মাথায় আসেনি যে মাঝরাতে ভাতের খিদা ঠিকই ডাক দিয়ে উঠবে। সো হালকা নাস্তা করতে করতে আমাদের কোনো খেলা শুরু হলো। প্রায় 2 ঘন্টা খেলার পর সবাই এখন মোটামুটি ক্লান্ত। এক চোখে ঘুম তো আরেক চোখে সমুদ্র, আবার পেটে কিছুটা ভাতের ক্ষুধা। হ্যালো মেনু, হ্যালো। বেচারা বীজ। এই মাঝরাতেও আমাদের আড্ডা থেমে থাকেনি। ইটস লাইক উই আর ফুললি চার্জড ফর দিস ট্রিপ। যে যার মতো একটু ঘুমিয়ে নেওয়ার পর আবারও উনো। বাই দ্য ওয়ে, আমি জেগেছিলাম। এখানে বেশ কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রেনটা আবার যাত্রা শুরু করবে, তাই আমরা একটু বাহিরে নেমে হাঁটাহাঁটি করে আর পানি কিনে নিলাম। ওকে, তো এখন ভোর 4:46, আমরা চিটাগাংয়ে নামছি। এখানে ট্রেনটা একটু থামবে, এরপরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। এই যে আমাদের সস্তা ব্লগার। প্রায় আধা ঘন্টা পর আবারও যাত্রা শুরু। ভোর হতে চলেছে, সকাল হবার অপেক্ষায়। কারো কারো চোখে এখনো ঘুম, কেউ বা এখনো ঘুমিয়ে আছে, কেউ বা একটু জেগে থাকার চেষ্টা। ওদিকে রাফিদ, আর এদিকে আমি। দিনের প্রথম আলোয় কি দেখব জানতাম না, কিন্তু যা দেখেছি তা সত্যি অসাধারণ। দূরে পাহাড়ে সূর্যের প্রথম কিরণ, পাশে ছোট ছোট লাল পাহাড়ের সারি, স্নিগ্ধ বাতাস আর বিশাল নীল আকাশ। আমার দেখা অন্যতম সুন্দর একটা সকাল। এই অভিজ্ঞতাটুকু অবর্ণনীয়। সারা রাত জেগে থাকার পরও চোখ আমার ক্লান্ত না। ক্লান্ত হবে কিভাবে এরকম অভিজ্ঞতা সামনে থাকতে? এভাবেই রেল লাইনের দুই পাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। আমার প্রথম পদার্পণ এই সমুদ্র শহরে। স্টেশনটা বেশ ক্লাসি, কেমন একটা এয়ারপোর্ট ফিল আসে। ভাই মাফ কর, এতগুলো টিকিটে ভালো লাগতেছে না। কোনো এক অজানা কারণে এখানে লাইন দিয়ে টিকিট চেক করতে হয়, যেটা একটু আনইউজুয়াল লেগেছে। কে আসবে টিকিট ছাড়া ঢাকা থেকে এত দূর টানা জার্নিতে? যাই হোক, আমরা আমাদের গন্তব্য শহরে চলে এসেছি। এরপর আমরা আমাদের হোটেলের দিকে যাব। সেখানে সকালের নাস্তা শেষে একটু বিশ্রাম, তারপর সমুদ্র ক্লাস। প্রায় 10 ঘন্টার এই জার্নিটা ছিল একটা প্রায় শূন্য ক্লান্তিকর জার্নি আমার জন্য। প্রায় 10 ঘন্টার জার্নি শেষে ট্রেন থেকে নেমে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি।
যদি জার্নির ভিডিওটা মিস করে থাকেন তাহলে সেটাই উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক। আমরা এখন স্টেশন থেকে বাসে করে সুগন্ধা যাব, যেখানে আমাদের হোটেল। শুধু বাস না, আপনারা চাইলে এখান থেকে সিএনজি কিংবা অটোও নিতে পারেন। স্টেশন থেকে যাওয়ার পথে বাসটা ডলফিন, কলাতলি, সুগন্ধা হয়ে লাবণীতে যাবে। আচ্ছা, এইগুলো সমুদ্রের এক একটা পয়েন্টের নাম। কিছু দূর পর পর একটু পরেই আমাদের বাস চলা শুরু করবে। এই মুহূর্তটা ছিল আমার চোখে সমুদ্রের প্রথম এক ঝলক, অন্যরকম এক অনুভূতি। শহরের কোল ঘেঁষে এই সমুদ্র দেখার। কলাতলি থেকে ডান দিকে কিছুটা পথ গিয়ে সুগন্ধা, যেখানে আমাদের হোটেল, আর সুগন্ধা থেকে আরেকটু সামনে লাবণী। একটু ভুলের কারণে আমরা আসলে লাবণীতে নেমে গিয়েছি। কে বলবে এই ছেলে 3 বার আসছে কক্সবাজার। Wish I could do that right now. রাস্তা একটু ভুল করলেও মন্দ হয়নি। সবকিছু প্ল্যান মতো কখনোই হয় না। সো যখন যেখানে যেমন তখন সেখানে তেমন। আবহাওয়াটা সেদিন অনেক সুন্দর ছিল। ঢাকায় যে বৃষ্টি দেখেছিলাম, উফ। আচ্ছা, এই যে আমাদের হোটেল, অপেরা ওশান। এখানে এসে কিছু চেক ইন ফর্মালিটিস, তারপর সোজা রুমে। এই হচ্ছে রুম, খুবই ভিআইপি রুম। আমরা একটা রুম নিয়েছিলাম, সাথে 2টা বেড। ক্লান্তি এখন পুরোটা চেপে ধরেছে, দরকার একটু ঘুমের, কিন্তু তার আগে সকালের নাস্তা। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন সকালের নাস্তাটা সেরে নেওয়া। বিকজ আমরা সবাই মোটামুটি রাত থেকে না খাওয়া। তো হোটেলে চেক ইন দেওয়ার পরে আমরা এখন সকালের নাস্তা করতে বেরোইছি। হোটেলের পিছনেই অনেকগুলো খাবারের হোটেল আছে বলে আমাদেরকে বলা হয়েছে। এখন দেখি কি আছে। একটু ঘোরাঘুরি পর আমরা একটা হোটেল ঠিক করলাম। পরিবেশ মোটামুটি ভালো। এখন খাবার কেমন সেটাই দেখার পালা। নাস্তা হিসেবে আমরা অর্ডার করেছিলাম ডাল, সবজি আর পরোটা। অ্যাজ ইউজুয়াল টুরিস্ট স্পটে খাবারের দাম আপনি কখনোই কম পাবেন না। তুই ডিমটা কেউই খাচ্ছিল না। জানি না এত ফানি কখন হলাম আমি। খাবারের মান ভালো ছিল। আবার দেখা হবে। সকালের নাস্তা শেষে আমরা আবার হোটেলের দিকে। রুমে যাবার আগে হোটেলের ছাদ থেকে ভিউটা কেমন সেটা একটু দেখতে এলাম। চমৎকার একটা দৃশ্য, শহর আর সমুদ্র। এটা সুগন্ধা পয়েন্ট, যেখানে আমরা আজকে সমুদ্র বিলাস শুরু করব। হোটেল থেকে একদম কাছে। আচ্ছা, নিয়ে একটা ছবিও তুললাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে বিল্ডিংটা কেমন একটা ভাইব্রেশন দিচ্ছিল থেকে থেকে। শুনলাম রাস্তার পাশের বিল্ডিংগুলোতে নাকি এমনই হয়, কিন্তু এর আগে এমন কোথাও দেখিনি। পরে আর রিসার্চও করিনি। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করতে ভুলবেন না। বিষয় হচ্ছে ইমরান কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে ভিডিও কলে, দিয়ে দেখাচ্ছে। সে বলতে নারাজ যে মেয়েটাকে, ওকে রাত্রে ধরা হবে রুমে। আচ্ছা, গামছা নিয়ে যাবি? গামছা তো একটা নিয়ে যাই। না নিয়ে গেলেও হয়, যদি রোদ থাকে তো সমস্যা নেই, একই বিষয়। চাবি দিয়েই যায় অনেকে। এটা হচ্ছে আমাদের ট্রিপের টি শার্ট। আরও একবার গাইস, ইয়ো বয়েজ। বাহিরে যেমন কুল একটা ভাব, ভিতরে ঠিক ততটাই এক্সাইটমেন্টে ভরা। কি আছে এই সমুদ্রে, দেখতেই বা কেমন কাছ থেকে, কেমন হবে এই অভিজ্ঞতা। ওকে, তো আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচ, কক্সবাজার সুগন্ধা বিচ। বলো, আর তো দেখলাম না। এখান থেকে খালি 100 টাকা খাওয়া হয়ে যাবে একবেলা। এই যে এটা একদমই রেকমেন্ডেড না। ভালো জুতা অথবা স্যান্ডেল পরে আসা। আপনি যদি পানিতে নামার উদ্দেশ্যে আসেন, চেষ্টা করবেন খালি পায়ে আসার, অথবা পাশের মার্কেট থেকে বার্মিজের অল্প টাকার কোনো স্যান্ডেল কিনে নিতে। আমরা বিষয়টা পরেই বুঝেছি। সমুদ্রে যাওয়ার পথেই পাশে চোখে পড়ে স্থানীয়দের মার্কেট, যেখানে জুতা, চশমা, শামুক সহ মিলে যায় অনেক কিছু। আর
ছবি তোলার জন্য ফটোগ্রাফারও পেয়ে যাবেন বিচের যে কোনো জায়গায়। ধীরে ধীরে সমুদ্রের একদম কাছে। সকল অপেক্ষার শেষ করে এবার সমুদ্র উপভোগ করার পালা। সব হচ্ছে ভাড়া করা একটা, এই জন্য এই অবস্থা। তো প্ল্যান ছিল প্রথমে ওরা 4 জন সমুদ্রে নামবে, তারপর একজন ফিরে আসলে আমি যাব, কারণ সাথে ফোন, ট্রাইপড আর মানিব্যাগ আছে। যদিও এখানে লকার ব্যবস্থা আছে, কিন্তু আমি ভরসা পাই না। ভিডিও করার প্রবলেমটা হচ্ছে এই নতুন কোথাও ঘুরতে এসে মাঝে মাঝে বুঝে পাই না যে ভিডিওই করব নাকি একটু আশেপাশের পরিবেশটাকে এনজয় করব। তো সঙ্গে আসলে মোবাইল টোবাইল থাকলে এগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায়। ওই জন্যে বন্ধুদের মধ্যে গোসল করতে গেছে আর আমি এখানে একটু পাহারা দিচ্ছি, বাট দ্যাটস ওকে, ওরা একজন আসলে আমি যাবো। এই জিনিসটা সুন্দর। কিছুক্ষণ পর ফয়সাল উঠে এলো। এবার আমার পালা। ফাইনাল সমুদ্রে আমি। ওখানে গিয়ে মনে হলো যে না, একটু ভিডিও করা দরকার। সমুদ্রের পানিতে আমার প্রথম পা ভেজাটুকু, দ্বিতীয় অ্যাকচুয়ালি। ওকে, এক বন্ধু ব্যাগ আসছে, এখন আমার যাওয়ার পালা। এ হচ্ছে সমুদ্রে আমার প্রথম হোটেল। পানিতে হাঁটছি আর ভাবছি যে শুধু এই একটা সমুদ্র প্রান্তরই যদি এত সুন্দর হয়, তাহলে আর কি কি সৌন্দর্য অদেখা আমাদের। ভাবনাই হারিয়ে যায় মন। সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি অনেক সুন্দর, অকল্পনীয়। আজকের মতো সমুদ্র বিলাস এখানেই শেষ। কালকে যাচ্ছি সম্ভবত ইনানি বিচ, হিমছড়ি। সমুদ্র থেকে বালুমাখা পানিয়ে রুমে কিভাবে যাব ভাবছিলাম, তো পরে খেয়াল করলাম প্রায় প্রত্যেক হোটেলের সামনেই এমন একটা ডেডিকেটেড জায়গা আছে। ব্যাপারটা ভালো। ওই পাশে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাস্তাতে বৃষ্টি নেই। দারুণ না ব্যাপারটা? না মানে সত্যি ব্যাপারটা দারুণ। খেতে যাব তো হুট করে দেখি রাস্তার ওদিকে বৃষ্টি, কিন্তু এদিকে নেই। দুপুরের খাওয়া বিকেলে খেতে বের হচ্ছি। ওই যে সমুদ্রে ছিলাম, সময়ের দিকে জ্ঞান ছিল না। আমাদের খুব দ্রুতই খাবার শেষ করে সূর্যাস্ত দেখতে যেতে হবে।
খাবারের জন্য এবার আমরা বেছে নিলাম ঝাউবাগান রেস্টুরেন্ট। ওকে গাইস, আমরা রূপচাঁদা মাছের প্যাকেজ অর্ডার দিয়েছিলাম। আগেই বলে রাখি, আমি খুব একটা মাছ পাগল না, তবে কক্সবাজার এসে যে মাছ খেতেই হবে এটার জন্য মেন্টালি প্রস্তুত ছিলাম। এখানে মুরগি খাওয়া মানে লজ্জার বিষয়। যাই হোক, আমি এর আগে 2 কি 3 বার রূপচাঁদা মাছ খেয়েছি, কিন্তু এখন যেটা খাচ্ছি আমার অনেক সন্দেহ আছে এটা আসলেই রূপচাঁদা কিনা। আপনি যদি কখনো এই মাছ নাও খেয়ে থাকেন, তবুও এর টেস্ট নিলেই বুঝবেন যে সামথিং ইজ রং। আর শুধু আমি না, এখানে 2 খাবার বিশেষজ্ঞদের অভিমতও একই। সো বলতেই পারেন যে আমরা এই খাবার নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলাম না। ওকে, উই আর লেট। এই সেই প্রিশিয়াস সানসেট যেটা আমরা খেতে গিয়ে মিস করেছি। সত্যি বলতে সবাই এত ক্ষুধার্ত ছিলাম যে সময়ের দিকে খেয়াল ছিল না। আফসোস, রিক্সা নিয়েও শেষ রক্ষা হয়নি। চল চল, শিট। মিস করে ফেলছি। যেটা দেখার জন্য মূলত এখানে আসা সেটা দেখতে পারলাম না, বাট আই থিঙ্ক ইটস ওকে। এত সুন্দর এই দৃশ্যটা ভাষা কখনোই পারবে না বলে বোঝাতে, এত সুন্দর। Deep in the valley, I was raised to be a man. Great Central Valley, where a man ain't worth a damn. They cut my pay to minimum wage. দুপুরে আমরা হচ্ছে যেই জায়গাগুলোতে গোসল করছি আর কি সমুদ্রের মধ্যে, সেটা এই জায়গাগুলোই ছিল, বাট এখন সেটা আসলে চর হয়ে গেছে, পানিগুলো নেমে গেছে। তো আজকের আফসোস হচ্ছে এই যে আমরা সানসেটটা দেখতে পাইনি, বাট দ্যাটস ওকে। হয়তো আগামীকালকে আরেকটা আমরা অ্যাটেম্প্ট দিব সানসেট দেখার জন্য। তো এখন এই ভিডিও আই থিঙ্ক এনজয় করাটা বেস্ট। এখানে বেঞ্চ ভাড়া ঘন্টায় 30 টাকা। না মামা, এখন লাগবে না। শুয়ে পড়লেই ছোট ছোট বাচ্চারা 20 টাকা দিয়ে মোটামুটি 4 থেকে 6 মিনিট মাথা মাসাজ করে দেয়। নো অফেন্স, বাট পার্সোনালি আমি এটা পছন্দ করিনি, কারণ ওরা অনেকের মাথা মাসাজ করে আসে, সো হাইজিনের বিষয়টা এখানে খুব একটা মেনটেন করা হয় না। এখানে বসে থাকলেই কিছুক্ষণ পর পর দেখা মিলে যায় শামুক, দুল, ব্রেসলেট সহ অনেক রকম অ্যাক্সেসরিজ। যাই নেবেন দামাদার করে নেবেন। কক্সবাজারে খাবার বাদে আর কোনো কিছুই একদম না। আনারকলি, আমার তো নাম শুনে হিন্দি গানের কথা মনে পড়েছিল, বাট বন্ধুগণ তো খাওয়া শুরু করে দিয়েছে। এখানে সারা রাত ধরে থাকলেও বোঝা যাবে না যে এখন কয়টা বাজে। সময় যেন এখানে একটা কাটাছাড়া ঘন্টা। এখনও যেমন মানুষের কোলাহল থেমে নেই, মধ্যরাতেও দৃশ্যটা সেই একই রকম। আবারও বলতে হয়, অসম্ভব সুন্দর জ্যোৎস্না রাতের সমুদ্র দেখার এই অভিজ্ঞতা, আর সাথে তার ঢেউয়ের শব্দ। সুগন্ধ থেকে কিছুক্ষণ হেঁটে হেঁটে আমরা লাবণী পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। ওখান থেকে অটো নিয়ে যাব কলাতলি, আর তারপর রাতের খাবার। রাতের খাবারের জন্য আজকে আমরা বেছে নিয়েছি কোরাল মাছের বারবিকিউ। লাবণী পয়েন্টে এসে চোখে পড়ল এই লোকাল মার্কেট। ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে, আর কিছু নেওয়ার মতন পছন্দ হয় কিনা। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে অলমোস্ট সব দোকানে আচার পাওয়া যায়, আর
ব্যবসায়ীরা আপনাকে নতুন প্যাকেট থেকে ফ্রিতে আচার খেতেও দিবে, যে আপনার যদি ভালো লাগে খাওয়ার পরে তবেই আপনি কিনবেন। এগেইন দাম দর এখানেও চলবে। দোকানগুলো সুন্দর, পুরো মার্কেটটা ভালো লেগেছে। মোটামুটি সব কিছুই পাবেন সব দোকানে। এখানে দেখলাম কিছু শুটকি মাছেরও দোকান আছে, যদিও সুগন্ধা পয়েন্টে শুটকি মাছের আলাদা মার্কেট আছে শুনেছি, সো আমরা যাবার আগে ওখান থেকেই শুটকি কিনবো বলে প্ল্যান করেছি। বাজার ঘোরা শেষে চোখে পড়ল শামুকের এই দোকান। এখানে শামুকে আপনি আপনার পছন্দ মতো নাম লিখে নিতে পারবেন। আমরা সবাই এখান থেকে শামুক নিয়েছি। এটা হচ্ছে নকশা। শামুক কানে ধরলে সমুদ্রের ঢেউ শোনা যায়। এটা আগে বিশ্বাস করতাম না, কিন্তু বিষয়টা সত্যি তাই। সৃষ্টি যেমন সুন্দর তেমনি অবাক করার মতো। যে শামুক যত বড় তার শব্দ তত বেশি, কারণ সেগুলো নাকি সমুদ্রের বেশি গভীরে থাকে। বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। শামুক কেনা শেষে আমাদের যাত্রা এবার কলাতলি পয়েন্টে। বিচের পাড়েই দেখা মেলে অনেক ধরনের সামুদ্রিক মাছ, কোরাল, কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস। কি নেই এখানে, তবে আমার জন্য না এগুলো। কলাতলিতে কিছুক্ষণ থাকার পর আমরা রাতের খাবারের জন্য পা বাড়ালাম। উদ্দেশ্য কোরাল মাছের বারবিকিউ। আপনি এখানে মাছ দেখে পছন্দ করে দিবেন, তারপর ওনারা এটাকে বারবিকিউ করে দিবেন। দেখি এখন কেমন হয়। মাছ কেনার আগে উনি ওনার মতন যথেষ্ট মার্কেটিং করছে, তাই আমার গাট ফিলিংসে একটু টোকা লেগেছিল যে হয়তো ভালো হবে না। আর এটা আসল কোরাল মাছ না, আই মিন টাটকা মাছ না। কোনো কিছু যদি এতই অথেন্টিক আর ভালো হতো তাহলে সেটার পিছনে এত কথা খরচের কোনো মানে নেই। এখন দেখার পেলা। প্রায় 1.8 কেজি মাছের দাম পড়লো 2100 টাকা। ও এই যে এইদিকে বসা যায়, ওই যে ওইটাই বসে। তখন কি বিয়ে বিয়ে ভাব নাকি কি? আশ্চর্য। বারবিকিউ আর পরোটা চলে এসেছে। এখন দেখার পালা যে উনি যেমন মার্কেটিং করছে তার তুলনায় কতটুকু ভালো। আমি এখনও আমার গাট ফিলিংসকে এগিয়ে রাখছি। হতাশ ছিলাম আমরা সবাই। মাছটা মনে হয়েছে কয়েক মাস ধরে ফ্রিজে ছিল। মাছের কোনো স্বাদই ছিল না, শুধু মনে হচ্ছিল যে মাছ খাচ্ছি। কি মাছ জানি না। সব হতাশা ঝেড়ে ফেলতে রাতের বাকিটা সময় আমরা উনো খেলায় কাটিয়ে দিই। আগামীকাল ভোরে উঠে আবার সমুদ্রের তীরে যাব শামুক পোড়াতে। আর কালকে আমাদের প্ল্যান হিমছড়ি, ইনানি আর টেকনাফ। পূর্ণ রংধনু আমার দেখা প্রথম, সাথে ঝিরি বৃষ্টিও আছে। আবার পূর্ব দিকে রোদও দেখি উকি দিতে প্রস্তুত। সকালের দিকে ভাটার কারণে সমুদ্রের পানির স্পর্শ নিতে হাঁটতে হয় বেশ কিছু দূর। দিনের বেলা যতই গড়াবে জোয়ার এসে পানিতে এই পাড়গুলো ভরিয়ে দিবে। ওই যে স্কুলে পড়েছিলাম। সকালে প্ল্যান ছিল নুড়িপাথর করানোর, কিন্তু এই যে রোদ বৃষ্টি প্রায় একসাথে হয়ে গেছে। এখন বাজে ভোর 6টা। তো আকাশে একটু রংধনুও ছিল, ছিটিফোঁটা বৃষ্টিও পড়তেছে, আবার একটু রোদও বের হয়েছে। ওয়েদারটা খুব একটা খারাপ না, বাট বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে এনজয় করতে। সমুদ্র পাড়ে সকালের দৃশ্যটা দিনের অন্য সময়ের চেয়ে আলাদা।
স্নিগ্ধ বাতাস, খোলা আকাশ আর এই বিশাল সমুদ্রের ঢেউয়ের মাঝে তাই কিছু স্নিগ্ধ মুহূর্ত উপভোগের চেষ্টা। রোদ, বৃষ্টি, রংধনু সবই আছে। এই জিনিসটা আপনি সারাদিন করলেও এতটুকু বোর হবেন না। এর আনন্দটা সমুদ্রের মতোই, যেন কোনো শেষ নেই। Wasn't supposed to go this way. When I met you yesterday, I didn't need you next to me. Am I the kind that you expected me to be? It's getting a little warm. Crack the window, please. I'll pump the gas if you run inside. Grab a couple tall boys and a honey pie. যা হারাই গেছে। না না, পাথর হারাই গেছে। Yesterday is far away, and আরে ফয়সাল, কাঁকড়া! এই ধর ধর ধর! you'll be gone. এই কাঁকড়া পাইছি, দেখ দেখ দেখ! Wasn't supposed to go this way. Sweet, 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 sweet Thursday. যা দেখছিস? 10 million people, maybe more, out on the highway in a dusty storm. Two lonesome losers in a stolen dream, headed straight for nowhere in a suicide machine. If you see the lights flashing, push the pedal down. Over the border, they can't get us there. Between the two of us, we'll make it if we share. And yesterday is far সময় away, এগোতে থাকে, and ভোর থেকে সকাল, tomorrow মানুষের আনাগোনাও বাড়তে থাকে। আমাদের এবার নাস্তা সেরে টেকনাফের দিকে যাবার পালা, আর যাবার জন্য লাগবে চাঁদের গাড়ি। ঝিরি বৃষ্টি, রংধনু আর ফিকে রোদ নিয়ে একটা সুন্দর সকাল পার করে এবার নাস্তার পালা। সকালের নাস্তা শেষে আমরা টেকনাফের দিকে রওনা হব। কলাতলি পয়েন্ট থেকে চাঁদের গাড়ি ঠিক করতে গিয়েছিলাম। উনি ৬,০০০ টাকাতে রাজি ছিল আমাদের টেকনাফ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে সারাদিনের জন্য। নাস্তা করতে এসে এখানে কর্মচারীদের সাথে কথা বলে জানলাম যে ৪,০০০ টাকা ভাড়া নেবার কথা। পরবর্তীতে ওনার এক পরিচিত জনের গাড়িতেই আমরা যাব বলে ঠিক করলাম। আর রাতে এখানে স্যালমন ফিশের বারবিকিউ অর্ডার দিয়ে গেলাম। ওই যে গত দিনে যে বাজে অভিজ্ঞতা ছিল
সেটাকে একটু নিউট্রাল করতে আর কি। আজকে আমরা কোথায় যাচ্ছি? টেকনাফ 0 পয়েন্ট। টেকনাফ। আমরা রেডি হয়ে রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। কিছুক্ষণ পর গাড়িও চলে এলো। ওনার সাথে কোথায় কোথায় যাব, কতক্ষণ থাকবো, বিষয়গুলো আগে থেকেই আলোচনা করে নেওয়া হলো। এই গাইস, আমরা কই যাচ্ছি? টেকনাফ। আমরা কই যাচ্ছি? ভুলে গেছে। টেকনাফ। বলার জন্যই জোরে বলতে হবে এখানে। টেকনাফ। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব মোটামুটি ৭৯ কিলোমিটার। উনি আমাদেরকে শামলাপুর অবধি নিয়ে যাবেন, যেটা টেকনাফের শুরুর পয়েন্ট, এবং ওখান থেকে ব্যাক আসব। দূরত্ব হিসেবে যেটা ৪৬ কিলোমিটার। ওই সময়ে স্থানীয় নিরাপত্তার স্বার্থে উনি টেকনাফ যেতে রাজি হয়নি। হয়তো এজন্যই যে চাঁদের গাড়ি ৬,০০০ টাকা চেয়েছিল, সে টেকনাফ অবধি যেতে রাজি ছিল। আমরা শামলাপুর গিয়ে ওনার সাথে আবারও কথা বলেছিলাম যে টেকনাফ অবধি যাওয়া যায় কিনা, আমরা প্রয়োজনে ভাড়া আর একটু বেশি দিব, কিন্তু উনি রাজি হয়নি। আপনারা যখনই চাঁদের গাড়ি কিংবা সিএনজি ঠিক করবেন, অবশ্যই ভালোভাবে আগে থেকেই কথা বলে ঠিক করে নেবেন সব কিছু। যাবার পথে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে হিমছড়ি। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়। হিমছড়িতে নেমে আমরা পাহাড়ে ওঠার জন্য টিকিট কেটে সিঁড়ির দিকে হাঁটতে লাগলাম। টিকিটের মূল্য জন প্রতি খুব সম্ভবত ২৫ কি ৫০ টাকা নিয়েছে। নোপ, উই গট পিক্সেল। চেষ্টা করবেন এখানে ওঠার আগে অবশ্যই পানি কিনে নিতে, কারণ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ক্লান্তি আপনাকে চেপে ধরবে, আর উপরে পানির মূল্য এমআরপি থেকেও বেশি। এই হাইটে প্রবলেম আছে কার? হাইটে প্রবলেম আছে কার? আমার প্রবলেম নেই, আমার বাসে প্রবলেম শুধু। হাইটে প্রবলেম নাই, কিন্তু এত সিঁড়ি বইতে প্রবলেম আছে। প্রথম ধাপ শেষে একটু সমতল জায়গা, এরপর আবার সিঁড়ি। ফয়সাল নিজের একটা সিঙ্গেল শটের জন্য আমাদের সাথে আসেনি, সো এখন যতই কুল সেজে উঠুক না কেন, এই ক্লিপ এখানেই কাট। হ্যালো হ্যালো, হিমছড়ি পাহাড়। আমরা যে অবধি উঠেছি সেখান থেকে সমুদ্রের এরকম একটা ভিউ পাওয়া যায়। কিছুক্ষণ বিরতি নিয়ে আবারও সিঁড়ির উপর সিঁড়ি, ওই যে ওইখানে যাবো আমরা। আরেকটু উপর থেকে সমুদ্রের ভিউটা এরকম। ওই দিন ওইখানে ডাব ছিল ১৫০ টাকা পার পিস। এটা হচ্ছে শেষ সিঁড়ি, ছিল ৪টা সিঁড়ির মধ্যে। আমরা এখন মোটামুটি পাহাড়ের যে একদম উঁচু জায়গাটা আছে সেখানে আছি। আই থিঙ্ক এখান থেকে সমুদ্রের ভিউটা একদম ক্লিয়ার থাকবে। অবশেষে সকল সিঁড়ি পার করে আমরা এখন হিমছড়ি পাহাড়ের চূড়ায়। এখান থেকে ভিউটা এইরকম। যদিও আমি একটু এক্সট্রা কুল সাজার জন্য এখানে দাঁড়িয়ে আছি, বাট বি কেয়ারফুল, জায়গাটা মোটেও সেফ না দাঁড়িয়ে থাকার জন্যে। আমরা এখান থেকে আরেকটু হেঁটে দেখব যে সামনে যাবার মতন জায়গা আছে কিনা, না হলে এখানে এসে কিছু ছবি নিয়ে ফেরত যাব। রাস্তাগুলো অনেক সরু আর দুই পাশে পাহাড়ের ঢাল। আপনারা যখনই এখানে আসেন না কেন, অবশ্যই পায়ের দিকে তাকিয়ে একটু সাবধানতার সাথে হাঁটবেন।
আচ্ছা আচ্ছা, আমরা নতুন একটা জায়গা আবিষ্কার করছি, এটাই শেষ পয়েন্ট, এরপরে আর কিছু নাই। গাইস, হিমছড়ি পাহাড়ের লাস্ট পয়েন্ট। যেহেতু ওদিকে আর কিছু নেই, তাই আমরা কিছুক্ষণ সমুদ্র দেখে আর ছবি তুলে ফেরার পথে রওনা দিলাম। নামতে গিয়ে সিঁড়ির ধারিতে যে স্টিলের এই যে এটা আছে, সেটাতে আমার একটু হাত কেটে যায়। সো এখানে হাত দেওয়ার সময় একটু সাবধান। যাওয়ার পথে আমরা এখানে মার্কেটটা একটু ঘুরে দেখব, তারপর হিমছড়ি ঝর্ণা, তারপর আবার সেই চাঁদের গাড়ি। কিন্তু ততক্ষণে আমরা কেউই জানি না যে আমাদের সামনে অজানা এক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে পাহাড়ের মধ্যে। আমরা এখন কোথায়? আমরা এখন হিমছড়ি। হিমছড়ি ঝর্ণা। ঝর্ণা এদিকে তাই না? But tonight I'm about to be undefeated. Just got off of work and I could barely believe it. Call the weed man 'cause he knows. ঝর্ণা দেখে ফয়সাল দেখতে চেয়েছে যে এর উৎস কোথায়। ও তো বলেই দিয়েছে যে মোটরের পানি ছেড়ে দিছে কোথাও থেকে। সো প্রথমে দুইজন নভোচারীকে পাঠানো হলো প্রাথমিক গবেষণা করতে যে আসলেই উৎস কোথায়। যদি ওরা সফল হয় তো আমরা যাব। ওকে, তো আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছি। সো এবার যাওয়ার পালা। দাঁড়াও, হাই হাই পরে করো। পানি স্রোতের কারণে এই জায়গাটুকু অনেক পিছলা। আর কি বলতে হবে সাবধান হবার কথা? ওদিকে স্রোতের কারণে আপনাকে এই দিক দিয়ে শুরু করে পাশের দেয়াল অথবা গাছ ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ওই সাইডে যাবেন? বাচ্চা নিয়ে তো। জি জি যান। ইউর ওয়েলকাম। একটু রিস্কি, সিঁড়িগুলো খুব পিচ্ছিল, ছোট্ট একটু জায়গা আছে হাঁটার মতন, বাট একটু সাবধানতা অবলম্বন করলে আসা যাবে। এই তো। উফ। প্রথম ধাপ শেষ। একটু আগে যে ঝর্ণাটা দেখতেছিলাম ওটার হচ্ছে এদিক দিয়ে পানি যাচ্ছে, আর এটার পানির উৎস হচ্ছে এই দিকে। তো জানি না এদিকে কত দূর যাওয়া যাবে, তো একটু গিয়ে দেখি আমরা। ওকে, জুতো। ওয়াও, পানি অনেক ঠান্ডা। আও, কই স্যালো মেশিন কই? হ্যাঁ, এই মেনু। বন্ধুরা ওদিকে গেছে জুতা রেখে যে কতদূর আসলেই যাওয়া সম্ভব। সো ওরা ফিরে আসা অবধি আমি এখানে জুতা পাহারা দেব। মজার ব্যাপার হচ্ছে এই যে ঝর্ণার যে পানিগুলো পড়তেছে এগুলো হচ্ছে পাহাড়ের গা ঘেমে যে পানিটা বের হচ্ছে সেটা থেকে আসছে বলে আমাকে আমার বন্ধু বলছে। আমি শিওর না, বাট মনে হচ্ছে এটাই। তো একটু অবাক লাগে যে ওইখানে পানির এত স্রোত, বাট এখানে এত এই টিপ টিপ পানি দিয়ে এত স্রোত কীভাবে সম্ভব। আমি পাহাড়ে কখনো যাইনি, দেখিনি, হাতও দেইনি, ছুঁয়েও দেখিনি। তো একটু হাত দিয়ে দেখি যে কেমন লাগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। একটু অন্যরকম অনুভূতি। পাথর, একটু পাথর পাথর ফিল পাচ্ছি। হ্যাঁ, পাথরই, একটু হাত দিয়ে বেশি ঘষলে বোঝা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে পাহাড়। ওকে, পাহাড় এভাবে ছুঁয়ে দেখার অভিজ্ঞতাটা আমার জন্য নতুন ছিল, একদমই মন্দ লাগেনি। সৃষ্টিকর্তার সৃষ্টি যতই দেখছি ততই প্রশ্ন মনে দাগ দিয়ে যাচ্ছে, কিভাবে এত সুন্দর সব কিছু। প্রায় মিনিট 20 পর
ওদের কোনো সাড়া শব্দ না পেয়ে আমিও এগিয়ে যেতে থাকি। এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক আপনি পাবেন না। যেতেই দেখি ওরা ফিরে আসছে। বুঝলাম যে অ্যাডভেঞ্চার ওরা একাই করে আসছে, সো ওদেরকে আমার সাথে আবার যাওয়া লাগবে। ওকে, আমিও চলে আসছি, এখন আমি যাবো ওর মধ্যে। ভিতরটা যেমন সুন্দর, পানি তেমন ঠান্ডা, খাটো প্যান্ট হয়ে যাবে। ঠিক তেমনই এক্সাইটিং। প্রতি স্টেপে আছে পিছলার ডালপালা অথবা গর্ত। এখানে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা আর হেঁটে এগিয়ে যাওয়া অনেক রিস্কি, সো এর মধ্যে অনেক অংশ ভিডিও করা সম্ভব হচ্ছে না। মিসিং অ্যান অ্যাকশন ক্যামেরা। দিস ইজ দ্য মোমেন্ট। তুমি নিজেকে নিয়ে ভাববা না, অডিয়েন্সকে নিয়ে ভাববা। ফোন দিয়ে দেবো, পারি না পারি পরের কথা। সরি, জীবনের চাইতে ফোনের দাম বেশি এখন। সেই জায়গা। এখানে আসার অভিজ্ঞতাটা অন্যরকম সুন্দর ছিল। আমাদের আশা দেখে আরও অন্যান্য পর্যটকরাও আস্তে আস্তে ভিতরে এসেছে। কক্সবাজারের মধ্যে ছোট্ট এক টুকরো বান্দরবন দেখে ভালো লাগলো। যাবার পথে আরও একটা পাহাড়ের বাঁকের দেখা মিলল। বাই দ্য ওয়ে, এটা ওরা এর আগের বার দেখেনি, আমি সদ্য খুঁজে পেলাম। হিমছড়ি পাহাড়ের অভিযান শেষে আমরা এবার টেকনাফের দিকে আরও এগিয়ে যাব। যাবার বেলায় দেখা মিলবে রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র, সাথে কিছু গাছের সারিও। যাবার বেলায় চোখে পড়ল পাহাড়ি কলার বাজার। আহ, অসম্ভব স্বাদ, ন্যাচারাল অর্গানিক টেস্ট। মেরিন ড্রাইভ শেষে আমরা চলে এলাম শামলাপুর। এটা টেকনাফের একদম শুরুতে। টেকনাফ অবধি না যেতে পারাতে আমরা মেরিন ড্রাইভের আরও অনেক সুন্দর ভিউ মিস করছি। এখানে দেখা মিলবে এক সারি সাম্পানের মাছ ধরা, অথবা জেলেদের সাথে সমুদ্র অভিযান করে মাছ ধরা, অথবা
সমুদ্র উপকূলের দ্বীপ ঘুরে দেখার জন্য এই সাম্পান ব্যবহার করা হয়। সাম্পান তীরে আনার জন্য প্রয়োজন হয় ট্র্যাক্টর, কারণ পানি বালুতে এর চাকা আটকে যায়, আর যদি ট্র্যাক্টরও আটকে যায় তাহলে আরও একটা ট্র্যাক্টর। আমাদের এখানের সময়টা খুব দীর্ঘ ছিল না। এখন আমরা কক্সবাজারের দিকে ফিরে যাব, কিন্তু যাবার বেলায় আমরা কাঁকড়া বিচের দৌড়, পাটোয়ার টেকে দুপুরের খাবার আর ইনারিতে ওকে, তো আমরা এখন আসছি হচ্ছে কাঁকড়া বিচে। এটা হচ্ছে টেকনাফে যাওয়ার পথেই পড়ে। টেকনাফে আমরা যাইতে পারিনি, কারণ হচ্ছে আমাদের যে চাঁদের গাড়ি মামা ছিল উনি আসলে এখানে যাচ্ছে না কিছু সিকিউরিটি ইস্যুর কারণে। তো আমরা এখন কক্সবাজার ফিরত যাচ্ছি, আসতেছি। তো যাওয়ার পথে এই কাঁকড়া বিচে আমরা এখন নামছি। তো দেখি কয়টা কাঁকড়া দেখা যায়। কাঁকড়া দেখা যাচ্ছে, লাল কাঁকড়া, কিন্তু শুনলাম এখানে নাকি কাঁকড়া ধরে খুঁজে পাওয়া যায়। আসতেছি, তো এখানে এই কাঁকড়া নাকি ধরা যায় না। তো দেখি আমরা তো একটা ধরতে পারি কিনা। আমরা এখন লাল কাঁকড়া ধরার মিশনে নামবো। লাল কাঁকড়া না নিয়ে আমরা বিচে ফিরবো না। আমাদের উদ্দেশ্য লাল কাঁকড়া ধরা। ওকে, তো একটা কাঁকড়া নাকি পাওয়া গেছে, একটা পিচ্ছি ধরছে। তো জানি না অ্যাকচুয়ালি, দেখে আসি কাঁকড়া পাইছে কি। Yes! তোমার নাম কি? আমাদের বন্ধুর নাম ইমরান। ওকে, তো কাঁকড়া একটা পাওয়া গেছে পিচ্চির থেকে, পিচ্চির নাম ইমরান। এখন আমরা দেখবো যে আমরা একটা কাঁকড়া ধরতে পারি কিনা। এই যে আমাদের কন্টেস্টেন্ট নাম্বার 1, ওই যে 2। In this dark night, it's too hard for me to say now if the rays of hope will shine again someday, and if I might be spared as the tempest starts to swell. At this point, it's just too dark to tell. Was the stars guiding me to God's shores now? Was the devil set me drifting once more? Will these clouds ever lift and the map again reveal? At this point, it's just too dark to tell. If these green-eyed blues would lighten up, if my nature would shift আমাদের এখন দৌড় প্রতিযোগিতা হবে
ফয়সাল হয়েছে আমাদের জন্য লাইন টানতেছে। আমাদের প্রতিযোগী হচ্ছে এই যে ফয়সাল, নীরব আর সজীব ভাই। আর্মি এখন প্রতিযোগিতা হবে ম্যান ভার্সেস আর্মি। আমাদের সীমানা হচ্ছে ওই যে মুন্না। হ্যাঁ মুন্না, হাতল। এই শুরু করো। 1 2 3। I would tell you of his grace and how it was I fell, but some tales are just too dark to tell. ফয়সাল, I am the first. তুমি সবচেয়ে শেষ পজিশন হয়, তোমার অনুমতি কেমন? Yes. ব্যক্ত করো। গাইস, উল্টা দিক দিয়ে হিসাব করলে আমি ফার্স্ট। এখানে এর ক্ষেত্রে কোনো কনফিউশন নাই। ফার্স্ট কে ফয়সাল। আপনার সেকেন্ড পজিশন হওয়ায় অনুভূতি কেমন আপনার? আমার অনুভূতি ভালো। হ্যালো, তোমার অনুভূতিগুলো ব্যক্ত করো। অসাম, ওটা হচ্ছে চিটার। চিটার একটু ভালো খেলছে বাট লাস্টে হেরে গেছে। বাকি সময়টুকু আমরা সমুদ্র উপভোগ করে দুপুরের খাবারের জন্য পাটোয়া টেক পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সি ফিশ রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম লাক্ষা মাছের প্যাকেজ। খাবার মোটামুটি ভালোই ছিল, নো মেজর কমপ্লেন্ট। দুপুরের খাবার শেষ করতে করতে বিকেল, তাই আমরা দেরি না করে চলে গেলাম ইনানি বিচে আজকের সূর্যাস্ত উপভোগ করার উদ্দেশ্যে। তো আমরা এখন আসছি সানসেট দেখতে। আমরা কোন পয়েন্টে আসছি? ইনানি বিচ। এটা আরেকটা বিচ। আজকে যেন কোনোভাবেই সানসেট মিস না হয়, সো আমরা 30 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য এই 5টা বেঞ্চ বুক করে নিলাম। এখন শুধু সান সেট হওয়ার অপেক্ষায়। Deep in the valley, I was আমরা গতকালকে সানসেট মিস করছিলাম সুগন্ধা পয়েন্টে, তো আজকে আমরা সানসেটটা মিস করতে চাইনি, তো আগে থেকেই বেঞ্চ ভাড়া করে বসেছিলাম। তো এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচ পয়েন্টে। এখান থেকে আজকে আমরা আমাদের সানসেটটা এনজয় করব। How's a family meant to survive on 10 an hour? Wife and a baby and a man with no power. So yes, I'm guilty, but I ain't sorry for what I've done. I needed the money more than the man I took it from. সানসেট উপভোগ শেষে আমরা কক্সবাজারে এসে বারবিকিউ দেখার জন্য রেস্টুরেন্টের কুকিং জোনে চলে এলাম। সকালে আমরা এখানেই বারবিকিউ অর্ডার দিয়ে গিয়েছি। আগে থেকেই কথা ছিল যে ওনারা যেখানে বারবিকিউ করবে আমাদেরকে ডেকে দেখাবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি স্যালমন ফিশ। গাইস আজকের বারবিকিউ কেমন? 10 এর 7.5। স্যাটিসফাই। আগের দিনের চাইতে ভালো, আগের থেকে ভালো। তোমার ডিসিশন নেওয়া হবে, বলো। বেটার। মি টু। খাবার শেষে আমরা ওই রাতে প্রায় 1টা অবধি সমুদ্র পাড়ে ছিলাম। সাথে ছিল বন্ধুদের মধ্যে না জানা অনেক গল্প, আড্ডা
ঢেউয়ের ধ্বনি, সুন্দর একটা রাত। শেষের দিন আমাদের প্ল্যান ছিল যে সারাদিন আমরা সমুদ্রে কাটাবো উইদাউট এনি ডিভাইস। বিকালে সানসেট দেখে সন্ধ্যায় শুটকি কিনে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো সারাদিনের কোনো ভিডিও নেই, শুধু বোটল টস চ্যালেঞ্জ নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে। আর আজকের দিনে লোকাল ফটোগ্রাফারদের কিছু ছবিও উঠিয়ে নিয়েছিলাম। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, তো আমরা আজকে শেষ বিকালে সানসেটটা দেখতে সুগন্ধা পয়েন্টের যে একটু পাশে, সুগন্ধা আর কলাতলি বিচ পয়েন্টের পাশে একটু মাঝখানে, টু বি অনেস্ট, এখানে আসছি। তো এখান থেকে আজকে আমরা আমাদের শেষ সানসেটটা দেখবো। জানি না আবার কবে দেখা হবে, বাট সূর্যাস্ত দেখার জন্য ধীরে ধীরে এখানে ভিড় করছে অসংখ্য মানুষ। কতই না সুন্দর এই দৃশ্য, দেখলে বারবার শুধু একটা প্রশ্নই মনে জাগে, এত সুন্দর সৃষ্টি কিভাবে সম্ভব, কিভাবে এত সুন্দর যে অন্তত আমার ভাষায় প্রকাশ করার মতো না। তাই দিনের বাকিটা সময় নীরবে সূর্যের অস্ত যাওয়া উপভোগ করি। কক্সবাজারে আমাদের পুরো সময়টা স্মৃতির পাতায় বারবার করা দিবে, ফিরে আসতে হবে। Will these clouds ever lift and the map again reveal? At this point, it's just too dark to tell. If these green-eyed blues would lighten up, if my nature would shake this wicked spell, if this midnight sky would brighten up, if my ears could hear a voice saying all will be well, then all যাবার is আগে well. আমরা পাশের ড্রাগন মার্কেট থেকে সবাই বাসার জন্য শুটকি মাছ কিনতে যাই। লইট্টা, ছুরি, চিংড়ি, মলা সহ অনেক ধরনের শুটকি। কিছু মাছ দেখে তো মনে হচ্ছে আমার থেকেও বড়। যাই হোক, এখানেও একদম বলে কিছু নেই। আপনারা অবশ্যই মার্কেটের সব দোকান ঘুরে দামোদর করে তারপরে কিনবেন। আমাদের মাছগুলো কেজি প্রতি 600 থেকে 800 টাকা নিয়েছে। Was found. Now again I'm lost on merciless waves. I am tossed. I would tell you of His grace and how it was I fell, but some tales are just too dark to tell.